আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে আমার এই লেকচারে সুস্বাগতম। আপনাদের জন্য আমি নিয়ে এসেছি প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ধারাবাহিক টিউটোরিয়াল। আপনাদের এই পঞ্চম অধ্যায়ের পূর্ণাঙ্গ একেবারে খুঁটিনাটি প্রত্যেকটি বিষয় আমি ধারাবাহিকভাবে পুরো একটি প্লেলিস্ট তৈরি করে সম্পূর্ণ কভার করে দেব। আপনাদের আর কোনো প্রাইভেট কোচিং বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে আমি আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম লেভেলের ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দিচ্ছি। আপনারা যা শুধুমাত্র আমার সাথে থাকবেন। তো অনেকের কাছে এই অধ্যায়টা অনেকটা জটিল মনে হয়। তো আপনারা আমাকে বিশ্বাস করেন এবং বিশ্বাস করে আমার সাথে থাকেন, দেখেন এই অধ্যায়টা আপনাদের একেবারে পানি পানি হয়ে যাবে। আমি কোনো বিষয় বাদ দেবো না, এবার খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় আপনাদের বুঝিয়ে দেব। এই অধ্যায়টাকে আমি কয়েকটা ভাগে ভাগ করবো আর কি। মোট 20টা ক্লাস আমি নিব এই অধ্যায় থেকে। 20টা ক্লাসের মাধ্যমে আমি আপনাদের এই পুরো পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং অধ্যায় একেবারে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করে দেব। আপনাদের পরীক্ষায় সিকিউ এমসিকিউ সব কিছু কমন আসবে এবং আপনি খুব সুন্দর করে দিয়ে আসতে পারবেন। আচ্ছা, 20টা ক্লাস তাইলে কিভাবে নেব? প্রথমটা কয়েকটা ক্লাস এই যে থিওরি নিয়ে, যেমন ক এবং খ নম্বরে যা আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রোগ্রামিং ভাষা, তারপরে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রামিংয়ের ইতিহাস, এগুলো থেকে এমসিকিউ অনেক প্রশ্ন আসে, সিকিউ আসে, সিকিউতে ক এবং খ নম্বরে আসে। সেই বিষয়গুলো নিয়ে আমরা 1 থেকে 3-4টার মতো ক্লাস করব। অ্যান্ড দেন আমরা আলোচনা করব, মানে প্রথমে আমরা থিওরি নিয়ে আলোচনা করলাম, দেন আমরা আলোচনা করবো হচ্ছে গিয়ে সি প্রোগ্রাম নিয়ে। যখন আমরা সি প্রোগ্রাম শেষ করব তখন আমরা ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। অ্যান্ড সবার শেষে ফ্লো চার্ট আলোচনা শেষে আমরা ডেডিকেটেড, অর্থাৎ আপনাদের এ যাবৎকালে বোর্ডে আসা যত সিকিউ এবং এমসিকিউ আছে সেগুলো সমাধান করে দেব। তো বন্ধুরা বলেন তো, এইগুলা যদি সব কাভার হয়ে যায় তাহলে আপনার পঞ্চম অধ্যায় নিয়ে আর কোনো ভয় থাকবে? বিন্দুমাত্র ভয় থাকবে না, শুধুমাত্র আপনারা আমার সাথে থাকেন। তো আজকে হচ্ছে প্রথম ক্লাস, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। সো আজকে আমরা প্রোগ্রামিং ভাষার কিছু বেসিক বিষয় জানবো এবং ধীরে ধীরে আমরা প্রত্যেকটা লেকচারের মাধ্যমে আপনাদের এই অধ্যায়টা কভার করে দেবো। প্রথমে আমাদের জানতে হবে যে আসলে প্রোগ্রাম কি। তাহলে আমি এখানে লিখে রাখছি, যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলে। এটা আপনাদের বইয়ের সংজ্ঞা, বই থেকে এভাবে আপনি শিখতে পারেন। তো আপনার মতো করে একটু সুন্দর করে সাজিয়ে দিলেই হবে, যে এই সংজ্ঞাটা লিখতে হবে এরকম কিছু না, বা বইয়ের যে সংজ্ঞা লেখা আছে সেটাও লিখতে হবে তাও কিছু না। আপনি জাস্ট যদি সিস্টেমটা বুঝে ফেলেন, তারপরে আপনার মতো করে কোন নম্বর যদি প্রশ্ন আসে, এগুলো আসলে কোন নম্বরেই আসে, তো এটা সুন্দর করে লিখে দেবেন। আপনি নোট করে ফেলবেন, কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই একটি নোট খাতা থাকবে। আপনারা যারা আমার ক্লাস করতেছেন এবং মনে মনে চিন্তা করছেন যে ভবিষ্যতের ক্লাসগুলো দেখবেন, হয়তো আমার ক্লাস আগে কখনো দেখেন নাই, এই ফার্স্ট টাইম আপনারা দেখতেছেন, এই 20টা ক্লাস আপনি দেখবেন, আপনার সম্পূর্ণ অধ্যায় শেষ। সুতরাং আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি সুন্দর একটা খাতা বানিয়ে নিয়ে আসবেন, সুন্দর একটি খাতা, একটু বড় সাইজের খাতা নিয়ে আসবেন, যেখানে পুরো পঞ্চম অধ্যায়ে সব কিছু নোট করতে পারেন। তাহলে আপনাদের নোট খাতায় প্রোগ্রাম কি নামে একটা লাইন থাকবে, কিন্তু এটাই থাকতে পারে, অথবা আপনার মতো করে এটা লাইন লিখে ফেলবেন আর কি। প্রোগ্রামিং ভাষা তাহলে কি? প্রোগ্রামিং ভাষা হচ্ছে গিয়ে এই যে প্রোগ্রামারের দেওয়া যে নির্দেশনাগুলো যে ভাষা ব্যবহার করে দেওয়া হয় সেগুলোকেই প্রোগ্রামিং ভাষা বলে। অর্থাৎ প্রোগ্রামিং ভাষা হচ্ছে কি, এই যে প্রোগ্রামিং ভাষা কাকে বলে? প্রোগ্রামিং ভাষা হচ্ছে প্রোগ্রামারের দেওয়া, এই যে প্রোগ্রামের দেওয়া ধারাবাহিক নির্দেশনা, এই ধারাবাহিক নির্দেশনা যে ভাষা ব্যবহার করে দেওয়া হয় তাকেই বলা হয় প্রোগ্রামিং ভাষা। কম্পিউটার কিন্তু একটা ভাষাই বোঝে, তাকে বলা হয় মেশিন ভাষা। এবং বলে তো, মেশিন ভাষা জিনিসটা কি? মানে কম্পিউটারের একটা ভাষা আছে, সেটা হচ্ছে বাইনারি। আপনারা যা তৃতীয় অধ্যায় করেছেন তারা জানেন বাইনারি ভাষাটাই কম্পিউটার বুঝে, অর্থাৎ 0 এবং 1 ছাড়া কম্পিউটার আর কিছুই বুঝে না। এখন আপনি যদি কম্পিউটারকে কোনো কিছু লিখেন, তাহলে কি কম্পিউটারকে কোন ভাষায় লিখতে হবে? আপনি তো ভাষা হচ্ছে ইংলিশ ভাষা, বা আমরা যদি বাংলা ভাষা ইউজ করি, বাংলা ভাষা তো কোনো প্রোগ্রাম লেখা যায় না, সো ইংলিশ ভাষা ধরেন, আমাদের ভাষাটা হচ্ছে ইংলিশ। তো আমরা ইংলিশে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে কম্পিউটার কিন্তু বুঝবে না। কেন বুঝবে না? বিকজ কম্পিউটার তো বুঝে 0 এবং 1। আচ্ছা, বিষয়টা আর একটু সহজভাবে আপনাদের বোঝাই, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি হচ্ছেন একজন বাঙালি মানুষ, আর আপনি কথা বলতেছেন কোনো চাইনিজ মানুষের সাথে, তখন কি হবে? তখন আপনি বাংলা ভাষায় যখন কথা বলবেন, এই পাশ থেকে, হ্যাঁ, এই পাশ থেকে আপনি বাংলা ভাষায় কথা বলতেছেন, এদিক থেকে আপনার চাইনিজ ভাষার মানুষটা আপনার কথা শুনতেছে।
সে কি কিছু বুঝবে? বুঝবে না। আপনি বাংলা ভাষায় বলে যাচ্ছেন আমি তোমাকে অনেক পছন্দ করি, ওই ব্যক্তিটা হয়তো অন্য কিছু মিন করে ফেলবে, হয়তো বুঝবেন। তো তখন কি হবে? তখন হচ্ছে মাঝখানে একটা একটা ট্রান্সলেটর লাগবে। অর্থাৎ আপনি বাংলা ভাষায় বলবেন, এইখান ট্রান্সলেট হয়ে, বা এমন কেউ আছে এই জায়গায় সে ট্রান্সলেট করে দিবে, দিয়ে তাকে চাইনিজ ভাষায়, আপনার কথাটাকে চাইনিজ ভাষায় রূপান্তর করে দেবে। সে চাইনিজ ভাষায় সেটা শুনলো, বুঝলো, দেন সে আবার বলবে, সে যেটা বলবে চাইনিজ ভাষাই বলবে। তো চাইনিজ ভাষায় সে বললো, বলার পর আপনার এখানে এমন একজন মানুষ থাকবে, সে সে এই ভাষাটাকে কনভার্ট করে আপনার কাছে পৌঁছাবে। তখন আপনি বাংলা ভাষায় সেটা শুনতে পারবেন। শুনলে আপনি বুঝলেন, কারণ সরাসরি চাইনিজ ভাষায় আপনাকে বললে বা আমাকে বললে আমরা বুঝি না। তো সুতরাং আমাদেরকে সে কী করবে, সে এমন একটা ভাষা, সে চাইনিজ ভাষায় কথা বলবে টাইট, কিন্তু মাঝখানে এমন একজন ট্রান্সলেটর থাকবে, সে আমার এই চাইনিজ ভাষাটা বুঝে এবং বাংলা ভাষাটাও বুঝে। সে চাইনিজ ভাষা শুনবে, শোনার পরে সেটা বাংলায় আমাকে কনভার্ট করে দেবে, আমি বাংলা ভাষায় যা বলবো সে আবার এটা চাইনিজ ভাষায় কনভার্ট করে ওকে বলে দেবে। আমাদের মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন সৃষ্টি হয়ে গেল। সো এই যে বিষয়টা কিন্তু এই আমাদের প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রেও প্রযোজ্য। কিভাবে প্রযোজ্য? দেখেন, কম্পিউটার কিন্তু বুঝে 0 এবং 1। যেহেতু কম্পিউটার 0 এবং 1 বুঝে, সুতরাং আমাদের যদি কম্পিউটারকে কিছু বোঝাতে হয়, তাহলে আমরা যেহেতু ইংলিশে ইউজ করব, আমাদের এই যে প্রোগ্রামিংটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইংলিশে লিখবো। তো সুতরাং আমরা যদি কম্পিউটারকে কিছু বলতে হয় বা আমাদের ভাষাতে এই কম্পিউটারে কোনো প্রোগ্রাম লিখতে হয়, তখন আমাদের লাগবে কি? তখন আমাদের লাগবে অনুবাদক প্রোগ্রাম লাগবে। আচ্ছা, এই যে অনুবাদক প্রোগ্রাম কি? অনুবাদক প্রোগ্রাম হচ্ছে অন্য সব ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। যে প্রোগ্রাম, আমরা যদি সংজ্ঞাটা একটু লিখি, সংজ্ঞাটা প্রয়োজন আছে কয়ের জন্য আসলে। যে প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম কিন্তু একটা প্রোগ্রাম, হ্যাঁ, যে প্রোগ্রাম অন্য সব ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অনুবাদক, এই বানানটা একটু দয়া করে শুদ্ধ করে ফেলবেন। অনুবাদক প্রোগ্রাম বলে। যে কোনো ভাষা হইতে পারে, সেই ভাষাকে যদি সে মেশিন ভাষা, অর্থাৎ কম্পিউটারের নিজস্ব ভাষা, অর্থাৎ 0 এবং 1 দিয়ে যদি সে রূপান্তর করে, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। এবার অনুবাদক প্রোগ্রামের কিন্তু অনেক প্রকারভেদ আছে। আমাদের অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কেন? বিকজ আপনাদের অনুবাদক প্রোগ্রাম থেকে ক নম্বরে প্রশ্ন আসে। আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখেন, 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সালের প্রশ্নটাও দেখেন। এবার তো 26 সালের পরীক্ষা হয়ে গেল, তো 26 সালের প্রশ্নটাও দেখেন। তাইলে দেখবেন, এগুলো অ্যানালাইসিস করলে দেখবেন যে অনুবাদক প্রোগ্রাম থেকে আপনাদের এমসিকিউ অথবা সিকিউর প্রশ্ন আসে, বিগত সালগুলোতে আসছে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার ক বা খ এখান থেকে আসবে। তো সুতরাং এটা জানতে হবে। তাছাড়া আপনাদের সি প্রোগ্রাম জানতে গেলেও কিন্তু অনুবাদক প্রোগ্রামের কিছু বেসিক নলেজ থাকলে আর কি আপনাদের জন্য সহজ হয়। তো অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? অনুবাদক প্রোগ্রাম হচ্ছে গিয়ে 3 প্রকার। কত প্রকার? অনুবাদক প্রোগ্রাম হচ্ছে গিয়ে 3 প্রকার। 3 প্রকারের নাম কি? নাম্বার 1, একটা হচ্ছে অ্যাসেম্বলার, আর হচ্ছে গিয়ে কম্পাইলার, আর লাস্ট হচ্ছে ইন্টারপ্রেটার। এই হচ্ছে গিয়ে 3 প্রকারের আপনাদের অনুবাদক প্রোগ্রাম আছে। একটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। তাইলে এগুলা কি? এগুলো হচ্ছে কোনো অন্য সব ভাষাকে আসলে এই যে অ্যাসেম্বলার একটা অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম, ইন্টারপ্রেটার একটা অনুবাদক প্রোগ্রাম, মানে এগুলো আছে কোনো একটা ভাষাকে অনুবাদ করে কম্পিউটারের কাছে দেয় আর কি। সো অ্যাসেম্বলারের যদি সংজ্ঞা শিখবেন, তারপরে যে কম্পাইলার সংজ্ঞা শিখবেন এবং ইন্টারপ্রেটারের সংজ্ঞা শিখবেন, এগুলোর সংজ্ঞা ক নম্বরে অনেক সময় আসে। সো আপনারা অ্যাসেম্বলার সংজ্ঞা কি? অ্যাসেম্বলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম, ইন্টারপ্রেটার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম। তার মানে এই 3টার জন্য আপনি কমন একটা লাইন লিখবেন, সেটা হচ্ছে এগুলো হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। যদি ক নম্বরে প্রশ্ন আসে তাইলে লিখবেন যে অ্যাসেম্বলার হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার একটি অনুবাদক প্রোগ্রাম। যদি পরীক্ষা আসে ইন্টারপ্রেটার কি, তাও লিখবেন অনুবাদক প্রোগ্রাম। 3টার জন্য এটা কমন লাইন। এই কমন লাইনের পাশাপাশি আরেকটা লাইন অ্যাড করবেন, সেটা কি?
যে অ্যাসেম্বলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম, সেটি অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। একই সাথে কম্পাইলারের জন্য আপনি যে সংজ্ঞাটা লিখবেন সেটি হচ্ছে কম্পাইলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম, সেটি হাই লেভেল ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। এবার যদি আপনাকে ইন্টারপ্রেটার বলা হয়, তাহলে এটাকেও আপনি বলবেন ইন্টারপ্রেটারও হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম, এটি হাই লেভেল ভাষাকে অর্থাৎ উচ্চ স্তরের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। এখন দেখেন, কম্পাইলার একটি অনুবাদক প্রোগ্রাম, এটি হাই লেভেল ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। ইন্টারপ্রেটার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম, একটি হাই লেভেল ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। দুটা কিন্তু সেম হয়ে গেল। এই দুইটার জন্য আপনি আলাদা একটা ইউনিক লাইন দিতে পারেন, সেটা হচ্ছে কম্পাইলার হচ্ছে গিয়ে এই দুটো লাইন লিখলেন, সাথে সাথে আরেকটা লাইন লিখবেন যে কম্পাইলার সমগ্র প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে অনুবাদ করে। তাইলে আমরা এটা বলতে পারি যে কম্পাইলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম, এটি হাই লেভেল ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে এবং এটি সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। ইন্টারপ্রেটার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম, এটি হাই লেভেল ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে এবং প্রোগ্রামকে এক লাইন করে অনুবাদ করে। এইভাবে আমরা সংজ্ঞাগুলো লিখতে পারি। আপনারা বই থেকে বই বের করে অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার একটু পড়ে ফেলবেন এবং সাথে সাথে এগুলোর সংজ্ঞাটা আপনার নোট হাতে লিখে ফেলবেন, তাইলেই হবে। ওকে, তাইলে এটা গেল অনুবাদক প্রোগ্রামের এই যে 3 প্রকারের মধ্যে প্রকারভেদ বুঝলাম। তারপরে আসেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ দ্যাট কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য আসে পরীক্ষায়। এইটা কিন্তু পরীক্ষায় আসে, শুধু এভাবে আসে না, আর বিভিন্নভাবে কোয়েশ্চেনটা করা হয় যে কম্পাইলার থেকে ইন্টারপ্রেটার সুবিধাজনক ব্যাখ্যা করো, তারপরে আসে ইন্টারপ্রেটার থেকে কম্পাইলার সুবিধাজনক ব্যাখ্যা করো, কম্পাইলার সুবিধাগুলো লেখো, ইন্টারপ্রেটারের সুবিধাগুলো লেখো, আর পার্থক্য তো সচরাচর আসে। সো আপনাকে এগুলা জানতে হবে। তো সেগুলো জানার জন্য আপনাকে আমি একটা শর্টকাট, একটা সহজ একটা সিস্টেম বুঝিয়ে দিচ্ছি। আপনি এই বিষয়গুলো খুবই সহজ হয়ে যাবে এখন আপনার জন্য। আচ্ছা, আপনাকে একটু চিন্তা করেন তো, দুজন মানুষের নাম চিন্তা করেন, দুজন মানুষ, সাকিব, ধরেন দুজন মানুষ, সাকিব, একজনের নাম হচ্ছেন গিয়ে আকিব। এই দুইজন মানুষ সাকিব এবং আকিব। এই যে সাকিব হচ্ছে খুবই অলস একজন পার্সন এবং আকিব হচ্ছে গিয়ে খুবই কর্মঠ একটা পার্সন, খুবই অ্যাক্টিভ। তো তাদের যদি আমি একটা কাজ দিই, বলেন তো, আমার মনে করেন আমার এই ঘরে আছে বই, অন্য কোনো তারপরে বই আছে, খাতা আছে, তারপরে হলো গিয়ে কলম আছে, তারপরে হচ্ছে গিয়ে ল্যাপটপ আছে, হ্যাঁ, ল্যাপটপ। সো এইগুলো আমি দুজনের মধ্যে একজনকে বললাম, যে দুজনকেই বললাম, ধরেন একবার সাকিবকে বললাম, একবার আকিবকে বললাম যে এইগুলা নিয়ে দাও, এই রুম থেকে অন্য রুমে নিয়ে দাও। যদি সাকিবকে দেই, সাকিব যেহেতু অলস পার্সন, তো সে কি করবে, সে সবগুলো একসাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর আকিব কি করবে, আকিব যেহেতু কর্মঠ, খুবই অ্যাক্টিভ পার্সন, সে সবগুলো একসাথে নেবে না। প্রথমে একটা বই নিবে, নিয়ে রেখে আসবে সুন্দর করে, তারপর খাতা নেবে, এটা রেখে আসবে, তারপর কলম নেবে, তারপরে ল্যাপটপ নেবে, এভাবে আর কি ধীরে ধীরে সে নিয়ে নিবে, বিকজ হি ইজ এ ভেরি অ্যাক্টিভ পার্সন। আর এই দিক দিয়ে আপনি যদি চিন্তা করেন, সে একসাথে নিয়ে গেল সবগুলা। আচ্ছা বলেন তো এখন কাহিনীটা কি ঘটলো? কাহিনী সবগুলা যেহেতু একসাথে নিয়ে নিছে, সবগুলা যেহেতু সাকিবে একসাথে নিয়ে নিছে, তার মানে সাকিবের সময় লাগছে কি? সময় লাগছে কম, সময় কম লাগছে। আর আকিব যেহেতু একবার করে নিতেছে, মানে প্রথমবার নিছে বই, তারপরে নিছে খাতা, তারপরে কলম, তারপরে ল্যাপটপ, তার মানে তার সময় লাগছে কি? সময় লাগছে বেশি। আচ্ছা, আর কি ঘটনা ঘটলো? এই যে সময় কম লাগলো একটা বিষয়। এবার সাকিব যেহেতু সবগুলো একসাথে নিছে, তার মানে তার লোড নিতে হইছে বেশি, অর্থাৎ তার শক্তি অপচয় হইছে বেশি। অর্থাৎ আপনার এখানে লোড বেশি লাগছে, তার মানে মেমোরি যদি আমরা বলি, তাহলে মেমোরিটা লাগছে বেশি। মেমোরির ক্ষেত্রে আর কি, কম্পিউটার ভাষায় তো মেমোরি বলি আমরা এগুলো। তাহলে মেমোরিটা এখানে বেশি লাগলো, এইখানে লোড কম লাগছে, প্রেশার কম লাগছে, কারণ একটা করে লাইন নিছে। তো সো একটা করে আমাদের এই যে বই নিছে, তারপরে খাতা নিছে, তারপর কলম নিছে, একটা করে নিছে, তার মানে কম লাগছে, মেমোরিটা কম লাগছে। ওকে, মেমোরি কম লাগবে স্বাভাবিক। তো মেমোরি লাগলো বেশি, মেমোরি লাগলো এখানে কম। আচ্ছা, এখন একজন মানুষ যখন সবগুলো একত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তার মানে এই একত্রে নিয়ে নিল সবগুলো একসাথে একটা রুমে নিয়ে রাখলো, সেখানে আমরা ভুল খুঁজে পাওয়া কিন্তু কঠিন। তাহলে ভুল খুঁজে বের করা কঠিন। এই যে সাকিব যে কাজটা করলো,
এই সাকিবের কাজের কারণে এখানে যে কাজটা এখানে ভুল খুঁজে বের করা কঠিন। কিন্তু আকিব যেহেতু একটা একটা করে নিছে, প্রথমে নিছে বই, তারপরে নিছে খাতা, তারপরে কলম, তারপরে ল্যাপটপ, তার মানে তার যদি কোনো জায়গায় ভুল হয়, মনে করেন খাতা নিল, তারপরে বই নিল, তারপরে খাতা নেওয়ার কথা খাতা নিল, তারপরে কলম নেওয়ার কথা নিয়ে নিছে ল্যাপটপ, তখন তার কিন্তু টাস করে তার ভুলটা ধরে যাওয়া মানে ধরে নেওয়া সম্ভব। অর্থাৎ তার ভুল খুঁজে বের করা সহজ। এই যে আকিবের ক্ষেত্রে ভুল খুঁজে বের করা সহজ, খুঁজে বের করা সহজ, ভুল খোঁজা সহজ, হ্যাঁ, বা খুঁজে বের করা সহজ। এই ক্ষেত্রে ভুল খুঁজে বের করা কঠিন। আচ্ছা, যদি ভুল বের করা কঠিন হয় তাহলে ভুল সংশোধনটাও কঠিন হবে, ভুল সংশোধন করা কঠিন। একইভাবে এটার জন্য ভুল সংশোধন সহজ হবে, ভুল সংশোধন সহজ হবে। কেন ভুল সংশোধন সহজ হবে? বিকজ ভুল খুঁজে বের করা সহজ, তার মানে ভুল সংশোধন করাও সহজ। ভুল খুঁজে বের করা কঠিন, তার মানে ভুল সংশোধন করাও কঠিন। তো এই হচ্ছে বিষয়। এখন আপনি এইখান থেকে একটা জিনিস বুঝতে পারছেন আশা করি, সেটা হচ্ছে এই যে সাকিবরে আমরা কম্পাইলার হিসেবে চিন্তা করব, এবং এই যে আকিবরে আমরা ইন্টারপ্রেটার হিসেবে চিন্তা করব। কেন? কারণ কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার প্রোগ্রামকে লাইন বাই লাইন এক লাইন করে অনুবাদ করে। এখন যদি আমরা সাকিব এবং আকিব বাদ দিই, আমরা এখন চিন্তা করব এইগুলো হচ্ছে কম্পাইলার আর এগুলো হচ্ছে গিয়া ইন্টারপ্রেটার, অর্থাৎ সাকিব হচ্ছে গিয়া কম্পাইলার এবং আকিব হচ্ছে গিয়া ইন্টারপ্রেটার। তাইলে কম্পাইলারে কি লাগলো, সব যেহেতু একসাথে অনুবাদ করে, সুতরাং তার সময় লাগে কম। আর ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে অনুবাদ করে, সুতরাং ইন্টারপ্রেটারের সময় লাগে বেশি। এখন এই যে কম্পাইলার একসাথে সব অনুবাদ করলো, তার কারণে এটার মেমোরি লাগবে বেশি। ইন্টারপ্রেটার একটি করে অনুবাদ করছে, সুতরাং এটার মেমোরি লাগবে কম। একই সাথে কম্পাইলার একসাথে অনুবাদ করে বিদায় এটার ভুল খুঁজে বের করা কঠিন হবে এবং সংশোধন করাও কঠিন হবে। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এটার ভুল খুঁজে বের করা সহজ, বিকজ এক লাইন করে অনুবাদ করবে, এই এক লাইনের মধ্যে কোনো ভুল হলে ঠাস করে এটা বের করে নেওয়া যায় সম্ভব। সুতরাং এটার ভুল খুঁজে বের করা সহজ, সংশোধন করাও সহজ। এইগুলা যদি আমরা সুন্দর করে আমাদের ভাষায় একটু সাজিয়ে লিখতে পারি, তাইলেই তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লিখে দেওয়া হয়ে গেল। আপনারা বই থেকে এই পার্থক্যটা একটু পড়বেন। এবার আসেন, এইখান থেকে আরো কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে গিয়া কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক। তো আপনি যা কেমন চা তাকে সুবিধাজনক লিখে দিতে পারেন, কারণ দুটারই সুবিধা অসুবিধা আছে। যেমন এটা একটা সুবিধা হইল গিয়া এটা সময় এই মেমোরি লাগে কম, এদিক দিয়ে একটা সুবিধা হইল গিয়া এটা সময় লাগে কম। তার মানে এদিকে অসুবিধা আছে, এদিকে সুবিধা আছে, এদিকে সুবিধা আছে অসুবিধা আছে। সো আপনি একটাকে দেখাই দিলেন যে এটা সুবিধা বেশি, এটা সুবিধা কম। আচ্ছা, আবার আপনাকে যদি বলা হয় যে কম্পাইলার চাইতে ইন্টারপ্রেটার বেশি সুবিধাজনক, ব্যাখ্যা করো। কম্পাইলারের চাইতে ইন্টারপ্রেটার বেশি সুবিধাজনক, ব্যাখ্যা করো। তাইলে আপনি কি করবেন? তাইলে আপনি কম্পাইলার চাইতে ইন্টারপ্রেটার বেশি সুবিধাজনক, তাহলে ইন্টারপ্রেটারের সুবিধাগুলো লিখবেন আর কম্পাইলারের অসুবিধাগুলো লিখে দিবেন। অর্থাৎ আপনাকে যাকে ভালো বলবে আপনি তার গুণগান গাইবেন, আর যাকে বলবে খারাপ তার যত দোষগুলো আছে সেগুলো তুলে ধরবেন। তো এইখানে তো সবার দোষগুণ আছে, এই জায়গায়ও সবার দোষগুণ আছে, মানে এটা ইন্টারপ্রেটার ধরেন, এটা ইন্টারপ্রেটার দোষগুণ আছে, এটা ধরেন কম্পাইলারের দোষগুণ আছে। তো যাকে যার তুলনায় ভালো মনে করবে প্রশ্ন অনুসারে আর কি, তাকে আপনি ভালো গুণগুলা লিখে আর ওগুলার দোষগুলা লিখে দিয়ে দিবেন। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে বলবেন, তো আমি চেষ্টা করবো আরও বুঝিয়ে দেওয়ার জন্য। নেক্সট ক্লাসগুলো আরও ভালো আউটপুট দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমাকে গঠনমূলক মন্তব্য করবেন এবং সাথে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ক্লাসগুলো ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, এবং কোনো জায়গায় ইমপ্রুভ করার প্রয়োজন সেটাও বলবেন। পড়াশোনা কতটুকু সহজ করা যায়, আপনাদের লেখাপড়া যাতে আরও ইজি হয়, আনন্দময়, সেটার জন্য আমি আপনাদের সাথেই আছি। আমি যদি একটু সামারি করি এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, যদি বইয়ের ভাষায় সামারি করি, তাহলে কম্পাইলারের ক্ষেত্রে আপনি যে সুবিধাগুলো দেখতে পারেন সেটা হচ্ছে গিয়ে কম্পাইলার যে পার্থক্যগুলো আছে সেগুলো লিখতে পারেন যে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামে একসাথে অনুবাদ করে, তারপরে প্রোগ্রাম রান হতে কম সময় লাগে, ডিবাগিং টেস্টিং ধীরগতি হয়, সব বলে একসাথে তুলে ধরে। তারপরে বলতে পারেন প্রধান মেমোরিতে জায়গা বেশি লাগে। একইভাবে ইন্টারপ্রেটারের জন্য আপনি যে পার্থক্যগুলো লিখতে পারেন বা যে সুবিধা অসুবিধাগুলো লিখতে পারেন সেটা হচ্ছে গিয়া ইন্টারপ্রেটার এক লাইন করে অনুবাদ করে, প্রোগ্রাম রান করতে সময় লাগে বেশি, তারপর হচ্ছে ডিবাগ টেস্টিং দ্রুত গতিতে হয়, একটি লাইন ভুল ধরে এবং অনুবাদ বন্ধ করে দেয়। একসাথে বলতে পারেন প্রধান মেমোরিতে জায়গা লাগে কম। এইগুলো একটু আপনি সুবিধা অসুবিধা লিখে দিলেন,
কম্পাইলারের সুবিধা অসুবিধা এগুলো লিখে দিলেন, যেগুলো বললাম আর কি। সুন্দর করে আপনার খাতার মধ্যে এগুলো নোট করে ফেলবেন, ঠিক আছে? আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে গিয়ে বাগ এবং ডিবাগ। বাগ অ্যান্ড ডিবাগ। কম্পিউটারে কিন্তু বাগ এবং ডিবাগ মানে বনের বাগ কিন্তু না। বাগ মানে হচ্ছে গিয়া কম্পিউটারে যে ভুলগুলা সেগুলোকে বাগ বলা হয়। আর ডিবাগ হচ্ছে গিয়া কম্পিউটার ভুল সংশোধন, অর্থাৎ ভুল সংশোধনকে ডিবাগ বলা হয়। কম্পিউটার যে ভুল করে, প্রোগ্রাম লিখতে গিয়ে আমরা যে ভুল করি, এই ভুলগুলোকে বলা হয় বাগ। আর এই যে ডিবাগ হচ্ছে এই ভুল যেগুলো আছে, এই ভুলগুলোকে যে সংশোধন করি, এই সংশোধনকে বলা হয় ডিবাগ বলা হয়। এবার আসেন এখান থেকে, এগুলো আপনার জন্য সিকিউ এমসিকিউ ক নম্বরের জন্য, মানে 1 মার্কের জন্য আর কি, এগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসেন আপনি একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে কম্পিউটারের এই যে বাগ, একটু আগে যে একটা বাগ লিখলাম, এই বাগ কত ধরনের হয়? কম্পিউটারের বাগ বা ভুল কয় ধরনের হয়? সেখান থেকে আপনার ক নম্বরের প্রশ্ন আসছে, বিগত সালে প্রশ্ন আসছে। সো এটা একটু জানা দরকার যে বাগ বা কম্পিউটার যে এটা কয় ধরনের। এটা হচ্ছে গিয়ে 4 ধরনের, 1 2 3 এবং 4। এই 4 ধরনের সম্পর্কে আমরা একটু আলোচনা করব। নাম্বার ওয়ান হচ্ছে ডাটার ভুল। কির ভুল? ডাটা ভুল। ডাটার মানে তথ্যের ভুল আর কি। ডাটার ভুল, তথ্যের ভুল, অর্থাৎ আপনি লেখার কথা ছিল 1, লিখে ফেলছেন 2, এই যে একটা তথ্য ভুল করলেন না? বা লেখার কথা ছিল 3, লিখছেন 5, এই যে ভুল করলেন সেটা হচ্ছে তথ্যের ভুল বা ডাটার ভুল। আরেকটা হচ্ছে কি আপনার যে ভুল, সেটা হচ্ছে গিয়ে লজিক্যাল ভুল। এই ভুলটা কিন্তু খুবই মারাত্মক ভুল, কারণ এই ভুলটা ধরা যায় না, তো সহজে ধরা যায় না। যেমন মনে করেন এ আপনার লেখার কথা, ধরেন আপনার এ থেকে বি বড়, এটা আপনি এক্সপ্লেন করতে চাচ্ছেন, আপনি প্রোগ্রামে লিখছেন, কিন্তু কথা ছিল বি থেকে এ বড়, এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু আপনি এটা দিয়ে দিচ্ছেন। এই যে ভুলটা করলেন, এই ভুলের নাম হচ্ছে গিয়ে লজিক্যাল ভুল। তো লজিক্যাল ভুল এটাই খুবই গুরুত্বপূর্ণ একটা ভুল বা মারাত্মক ভুল। কেন মারাত্মক ভুল? বিকজ হচ্ছে এটা কিন্তু রান করবে, আপনি এটা দিলেও রান করবে, এটা দিলে রান করবে, কিন্তু এটা রান করার পরে যে ভুলটা, এই ভুলটা কিন্তু ধরা এত সহজ না। সুতরাং এটা ধরা সহজ, এই যে লজিক্যাল ভুল যেটা, সেটা ধরা কঠিন, সহজ নয়, ধরা কঠিন। সুতরাং এই যে লজিক্যাল ভুল যেটা করলাম, এইটা কিন্তু কম্পিউটারের জন্য অনেক মারাত্মক ভুল। সুতরাং কম্পিউটারে যে ভুলগুলো আছে, এটা হচ্ছে ডাটার ভুল, আর হচ্ছে লজিক্যাল ভুল। তারপর হচ্ছে কি সিনট্যাক্স ভুল মানে কম্পিউটারের ব্যাকরণগত যে ভুলগুলো আছে, যেমন এখানে আপনার কমা হওয়া উচিত, আপনি কমা দেন নাই বা দিলেন, যেখানে কমা দেওয়ার প্রয়োজন নাই সেখানে কমা দিয়ে দিলেন, অর্থাৎ যেখানে কমা দেওয়ার দরকার সেখানে দিলেন না, এই ভুলগুলা। যেমন এখানে আপনি সেমিকোলন হওয়ার উচিত কথা ছিল, সেমিকোলন দেন নাই, অথবা সেমিকোলন দেওয়ার প্রয়োজন ছিল না, আপনি সেমিকোলন দিয়ে দিয়েছেন। এই যে ভুলগুলা, ব্যাকরণগত ভুলগুলা করলেন, হলো হচ্ছে সিনট্যাক্স ভুল। এবং এই ভুলগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এগুলা আপনার মনিটরে প্রদর্শন করে। হ্যাঁ, এটা একটা সুবিধা হচ্ছে গিয়ে এই ভুলগুলো, সিনট্যাক্স ভুল যদি হয় তাহলে সেটা কিন্তু মনিটরে প্রদর্শন করে, বাকি এগুলো ভুলগুলো প্রদর্শন করে না, বাট এটা আপনার মনিটরের পর্দায় প্রদর্শন করে। এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। হ্যাঁ, মনিটরে প্রদর্শন করে এই ভুলগুলা, গ্রামার ব্যাকরণগত কোনো ভুল হলে। আরেকটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে রান টাইম এরর। এই রান টাইম ভুল বলতে বোঝায় হচ্ছে কি আপনার কম্পিউটারের লোড নেওয়ার ক্যাপাসিটি আছে ধরেন 100 জিবি, কথা আপনি দিয়ে দিচ্ছেন 500 জিবি। এই যে কম্পিউটার কি 100 জিবি রান নেওয়ার মতো ক্ষমতা, তারকে আপনি ক্যাপাসিটি তাকে দিয়ে দিচ্ছেন আপনি 500 জিবি, তাহলে সে কি নিতে পারবে? ধরেন আপনি 5 কেজি বহন করতে পারেন, আপনার ক্যাপাসিটি আছে 5 কেজি বহন করে নেওয়ার মতো ওজন, তখন আপনাকে আমি 50 কেজি দিয়ে দিলাম, আপনি নিতে পারবেন? আপনি মারা যাবেন। তো এই যে ভুল হয়, এই যে কম্পিউটার অতিরিক্ত লোড দেওয়া হয়, যেটুকু নেওয়ার দরকার তার চেয়ে বেশি অতিরিক্ত দেওয়া হয়, সেই ভুলটাকে বলা হয় রান টাইম। তখন কম্পিউটার রান করবে না, তো এই ভুলের কারণে প্রবলেম হবে। তো এটা হচ্ছে রান টাইম ভুল। তাহলে বাগ বা ভুল, কম্পিউটার ভুল কয় ধরনের? 4 ধরনের। এটা হচ্ছে ডাটা ভুল, এটা হচ্ছে লজিক্যাল ভুল, এটা হচ্ছে সিনট্যাক্স ভুল অর্থাৎ ব্যাকরণগত ভুল, আর হচ্ছে রান টাইম ভুল। এগুলো সুন্দর করে নোট করে ফেলবেন, তাইলে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এটুকুই থাকলো। যতটুকু আপনারা আমার সাথে ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আর আগামী ক্লাসটি আপনারা অবশ্যই দেখবেন, কারণ ধারাবাহিকভাবে আমি এই সম্পূর্ণ অধ্যায়টা কভার করে দেব। আর আজকের ক্লাস থেকে আপনাদের আর কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আগামী ক্লাসে এই বিষয়গুলো আরও সহজ করে বুঝিয়ে দেবো। একই সাথে আমি যা পড়াইলাম এগুলো আপনার বই থেকে একটু সাহায্য নিয়ে আপনি সুন্দর করে একটি খাতা বানিয়ে এগুলো নোট করে ফেলবেন, এবং আগামী ক্লাসগুলো খেয়াল করে দেখবেন এবং ওগুলো নোট করতে থাকবেন। দেখবেন এই অধ্যায় থেকে যে 2টা বা 1টা প্রশ্ন আসুক না কেন, সৃজনশীল, সিকিউ, এমসিকিউ সব আপনি সুন্দর করে আনসার করতে পারবেন। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।